আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব 51। তিতলির গায়ে ভীষণ জ্বর, তাকে বিশ্রামে রাখা হয়েছে। সেই ভোর ভোর গিয়ে অনুরাগ ফার্মেসি থেকে ওষুধ আর অন্যান্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসেছে। সকালটা দেখা হবে, অন্যথায় ডাক্তার আনা হবে। বিছানায় বসে ফিরার দিয়ে ইজানকে খাওয়াচ্ছে ইরাম। পাম্প করে রেখেছিল আগে। অন্য হাতে ছেলের পিঠে হাত বোলাতে বোলাতে স্বামীকে দেখছে সে। সাইমন বাথরুম থেকে পোশাক বদলে বেরিয়েছে। পুকুর থেকে বাড়ি আসার পথেই দুজন তিতলির অবস্থা দেখেছে বিধায় মনটা বিগড়ে গেছে। সাইবানের অভিব্যক্তি কেমন যেন শীতল। সব সময়কার সেই প্রফুল্লতা আর নেই, তাতে শুধু গভীর চিন্তনের ছাপ। ড্রেসিং টেবিলের ওপর থেকে ময়শ্চারাইজারের টিউব নিয়ে খানিকটা মুখে মেখে সাইবান শান্ত গলায় বলল, পোটলার সঙ্গে নিজেও একটু ঘুমিয়ে নিন, নাস্তা তৈরি হলে আমি ডেকে দেব। তিতলিকে দেখতে যাচ্ছ? ইনাম উত্তরটা জানে, তবুও প্রশ্ন করল। সাইবানের মাঝে বিশেষ ভাবান্তর হলো না। বলল সে। ইজানের খাওয়া শেষ হয়েছে। ইরাম ফিডার নাইটস্ট্যান্ডে রেখে ছেলের মুখ মোছাতে গিয়ে খেয়াল করলো ঘুমে কাদা হয়ে গেছে বাচ্চাটা। দুধ খাওয়ার পরে এমনিতেও বেশ আরামদায়ক মুডে থাকে সন্তান তার। চোখে মুখে এমন তৃপ্তি যেন তাকে স্বর্গের অমৃত খাওয়ানো হয়েছে। ইরাম ক্ষীণ হাসল। ইজানকে সাবধানে বিছানায় শুইয়ে নিজেও পাশ ঘেঁষে শুয়ে পড়ল। সত্যি ক্লান্ত লাগছে তার। গতকাল থেকে এক সেকেন্ডের জন্য দু চোখের পাতা এক করার সুযোগ হয়নি। চোখ বুঝেছে কি বোঝেনি, এমন সময় নিজের কপালে ঠোঁটের ছোঁয়া টের পেল সে। সঙ্গে স্নেহময় কণ্ঠস্বর, সুইট ড্রিমস মাই প্রেশিয়াস। ইরাম চোখ খুলল না, তার ঠোঁটে সূক্ষ্ম হাসি লেগে রইল। বিছানায় শুয়ে আছে তিতলি, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। কম্বল দিয়ে ঢাকা তার শরীর। সুগন্ধা মাথার কাছে বসে কপালে জলপট্টি দিচ্ছে। কিছুক্ষণ আগে অনুরাগ এসে জোর করে স্যুপ আর ওষুধ খাইয়ে গিয়েছে। চোখ জোড়া জ্বলছে। তিতলি তাই ঘোলাটে দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে বারংবার পলক ঝাপটাচ্ছে। সুগন্ধা মেয়েটা দারুণ কাজের। মনে মনে যাই থাকুক না কেন, সবার সেবা যত্নে সে 100 পায়ে খাড়া। একটুখানি ঘুমানোর চেষ্টা করেন। নরম গলায় বলল সুগন্ধা। তিতলি তা গায়ে মাখল না, চুপ করে পড়ে রইল যেমনটা ছিল। তার রুমে চাপানো দরজাটা ধীরে খুলল নিঃশব্দে। ভেতরে ঢুকলো সাইবান। না তাকিয়েও তিতলি স্পষ্ট অনুভব করল ওই অস্তিত্বের সুবাস তার অতি পরিচিত। সাইবান হেঁটে এসে সুগন্ধার কাঁধে হাত রেখে হালকা কণ্ঠে বলল, যা কিছুক্ষণ রেস্ট নিয়ে নাস্তা রেডি কর, আমি আছি এখানে। দ্বিমত করল না। আজকে তার কাজের কমতি নেই, তাই তর্ক ছাড়াই উঠে গেল। রুমের বাইরে আড়াল হলো। সাইবান আস্তে করে বিছানার পাশে চেয়ারে বসলো। কিছু না বলে যত্নশীল হাতে জলপট্টি তুলে ঠান্ডা বাটিতে ভিজিয়ে ভালো মতো নিংড়ে আবার তিতলির মাথায় দিল। পুরোটা সময় একবারের জন্য রমণী তার দিকে ঘুরে তাকালো না। প্রায় মিনিট 10 নীরবে কাটল। সাইবান কিছুক্ষণ বাদে বাদে জলপট্টি বদলে দিল। কখনো বা তিতলির মাথায় হাত বোলালো, অথচ কোনো হেলদোল হলো না মেয়েটার। যেমন ছিল তেমন পড়ে রইল, টু শব্দ অবধি করল না। অবশেষে সাইবান মুখ খুলল, রাগ করেছিস? উত্তরহীন তিতলি একই ভঙ্গিতে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আরেক দফায় জলপট্টি বদলে দিতে দিতে সাইবান বিনা দ্বিধায় বলল, আই এম সরি। এতক্ষণে রমণীর মনোযোগ আকর্ষিত হলো। মাথা সামান্য ঘুরিয়ে ঘোলাটে দৃষ্টিতে তাকালো তিতলি। ফর্সা গাল দুটো জ্বরের তাপে লাল হয়ে আছে। উত্তাপে উষ্ণতার রং ছুঁয়েছে ত্বক। শ্বাস প্রশ্বাস চলছে তুলনামূলক দ্রুত গতিতে। দাঁতে দাঁত পিষে তিতলি বসে যাওয়া গলায় রাগ ঝাড়ল, তোর সরি তোর পিছনে ভরে রাখ, আমার দরকার নেই বেঈমান। সাইবান পাল্টা রাগ করল না, বরং সুর পাল্টে উপদেশ দিল, আর কখনো ওসব গিলবি না। পরের বার ধরতে পারলে জ্বর মানব না আর। চুলের মুঠি ধরে পুকুরে চুবিয়ে আনবো। শব্দ করে হাসলো তিতলি, অবজ্ঞার হাসি। তার বেলায় চুম্মা চাটি আর আমার বেলায় চুলের মুঠি। ভালোই খেল দেখাচ্ছিস। রং পাল্টানোর খেলায় তোর সামনে গিরগিটিও ফেল সাইবান। কত বছর বাদে প্রথমবারের মতো তিতলি যিনি ডাকের বদলে সাইবানের নাম ধরে ডাকলো। মনে পড়ল না, মনে করার চেষ্টাও সে করল না, বরং শান্ত গলায় বলল, উনি আমার স্ত্রী, আমার ছেলের মা, আমার অর্ধাংশ। তিতলি শুষ্ক ঠোঁটে পরিহাসের হাসি ফুটল। রীতিমতো ফিসফিস করে সে উচ্চারণ করল, সত্যি করে বল তো, আমি কি তোর কাছে আজীবন খেলনাই ছিলাম? সাইবান ঠোঁটে ঠোঁট চেপে ফেলল, দৃষ্টি সরিয়ে নিল। তার চোখ জোড়া গভীর হয়ে উঠল। তিতলি ভাবল উত্তর আসবে না, তাই মুখ ঘুরিয়ে চোখ বুজে বিষণ্ণতা এবং বিরহ বেদনা নিয়ন্ত্রণ করতে চাইছিল। অথচ কিছুক্ষণ বাদে উত্তর এলো, না, তুই আমার কাছে আজীবন বন্ধু ছিলি আর তাই থাকবি। ঝট করে ফিরে তাকালো তিতলি, চোখের জ্বলুনি বাড়ল।
সাইমন তার দিকে চেয়ে নেই দৃষ্টি অদূরে পাত্রে রাখা বরফ ভাসা ঠান্ডা পানির মাঝে। সাইমন গভীরতম কণ্ঠে বলে গেল, তুই একটা জায়গায় সঠিক তিতলি। হয়তোবা আমার জীবনে উনি না আসলে একটা সময় আমি তোকে নিয়ে ভাবতে বাধ্য হতাম। অস্বীকার করার কিছু নেই, অন্যায় আমারও ছিল। আমি তোর অনুভূতিকে প্রশ্রয় দিয়েছি, আমার দায়িত্ব পালন তুই অন্য অর্থে নিয়েছিস, আমার অ্যাটেনশন তুই অন্যভাবে দেখেছিস। মাঝে মাঝে বুঝতাম, মাঝে মাঝে বুঝতাম না। ভাবতাম যেভাবে চলছে চলুক, পরেরটা পরে দেখা যাবে। এই গা ছাড়া ভাবটাই আমার সবচেয়ে বড় দোষ। অনুভূতির মূল্য দেওয়া উচিত ছিল, গাঢ় হওয়ার আগে আশার বাতি নেভানো দরকার ছিল। এক হাতে তালি বাজে না, আমরা দুজনেই সমান দোষে দোষী। শুধু মেয়ে বলে সব কর্মফল নিজের কাঁধে নিবি কেন? আমারও দায় আছে, সেই দায় থেকেই বলছি, পারলে কোনোদিন আমাকে মাফ করে দিস। তিতলি কম্বল চেপে ধরল দুর্বল আঙুলে, তিত্তির করে কাঁপল তার ঠোঁট। কোনো শব্দ বেরোলো না, অভিব্যক্তিতে শুধু নিরেট বিস্ময় এবং বাঁধ ভাঙা আবেগ। সাইবান তার কপালে জলপট্টি বদলে আবার বলল, ব্যাপারটা তোর আর আমার, তাই বলছি, এর মধ্যে ওনাকে টানিস না। আমার ভুলের শাস্তি যদি দিতেই হয় তবে আমায় দে, আমি নিজের বুকে তীরের ফলা সইতে পারবো, কিন্তু ওনার গায়ে পাপড়ির টোকাও সইব না। সাইবান হাত সরিয়ে নেওয়ার আগেই ক্ষিপ্র গতিতে তিতলি তার কবজি পাকড়াও করলো। মেয়েটার চোখে এবার জল করছে অশ্রু, শুধু গড়িয়ে পড়ছে না, অদম্য ইচ্ছাশক্তির কারণে। তার হাতের বাঁধন ভীষণ দুর্বল, আঙুলে জ্বরের উত্তাল। সুগভীর নেত্রে সে তাকালো সাইবানের দৃষ্টি মাঝে, অত্যন্ত আবেগে ভেসে শুধালো, কোনোদিন ওই আসক্তি চোখে আমায় কেন দেখলি না জিনি? সাইবান চোখ সরালো না, তাকিয়ে রইল তিতলির টলটলে আবেগে দীর্ঘক্ষণ। তার বুকের ভেতর কষ্ট হলো, কিন্তু সেটা অনুভূতির বিনিময় না দিতে পারার কষ্ট নয়, বন্ধুর জন্য বন্ধুর কষ্ট, অপরাধবোধের হালকা দহন। খুবই ধীরে আর সাবধানে নিজের কবজি থেকে তিতলির হাত ছাড়িয়ে ফের কম্বলের ভেতর ঢুকিয়ে দিল সে। ক্ষীণ হাসি নিয়ে জানালো, এই আসক্তি আমার মূল্যবানের নামে বিলীন, তাতে দ্বিতীয় পক্ষের ভাগ নেই, আর না কোনোদিন হবে। নিজের আঙুলগুলো তিতলির চুলে হালকা করে বুলিয়ে আনলো সাইবান। রবণী আবেশে এবং আঘাতে চোখ বুজে নিল, সেই বন্ধ চোখের পাতা বেয়ে গড়ালো অশ্রুফোঁটা। সাইবান দেখল, তবে মুছল না, ঝরতে দিল। একপাক্ষিক অনুভূতির ভয়াল অভিশাপে নিজেকে খোয়াস না তিতলি। যখন আমার কেউ ছিল না তখন তুই ছিলি, সেই সুন্দর ভরসা হয়ে পাশে থেকে যাস। তোকে এখনো ক্ষমার আওতায় রেখেছি আমি, ভবিষ্যতে রাখতে পারবো কিনা জানি না। আমার কলিজায় হাত বাড়াস না, ধ্বংস ছাড়া আমার উপায় থাকবে না। ভালো থাক তুই নিজের মতন, এমন জগৎ বানা যেখানে তোকে কোনো কষ্ট ছুতে পারবে না। কথা দিচ্ছি, সে জগতে বন্ধু হয়ে আমি তোর পাশে থাকবো। এর চেয়ে বেশি নিজেকে পোড়াস না। আর বসল না সাইবান, শেষ একবার তিতলির কপালে জলপট্টি দিয়ে সে উঠে দাঁড়িয়ে পড়ল। দুর্বল অবয়বের দিকে চেয়ে নরম কণ্ঠে ব্যক্ত করল, ভালোবাসার বহু রূপ আছে, তার মধ্যে সর্বোত্তম নিজেকে ভালোবাসা। ফরগেট মি অ্যান্ড চুজ ইয়োর সেলফ তিতলি। এটুকুই, আর দাঁড়ালো না সাইবান, হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। দরজাটা চাপিয়ে দিয়ে গেল। সে চলে যেতেই শূন্যতা নেমে এলো রুমে। বদ্ধ চোখ জোড়া খুলল তিতলি। এবার স্বাধীনভাবে ঝরতে লাগলো তার অশ্রু, ভিজিয়ে তুলল সমস্ত গাল। কাপা ঠোঁটে ফিসফিস করল সে, ফরগেট ইউ। বুকের ভেতর ভাঙচুর হলো ভীষণ। পরিতাপের ভগ্ন হাসিতে মোহর পড়ল হৃদয়ের দুয়ারে। ভেজা চোখে লাগলো সূর্যের আলো, প্রজ্বলিত দগদগে অনুভূতি ভাসল মানসপটে। নিজেকে ভোলা এতই সহজ যিনি। বিকালের মিষ্টি রোদ উঠান আলোকিত করে তুলেছে, গাছের পাতার ফাঁক বেয়ে সেই আলো খেলা করছে তৈলচিত্রের মতন। ঝাঁকে ঝাঁকে বক পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে নীরের পানে। এমন সময় বাইরে পা রাখল সুগন্ধা। ভালো মতো পবিত্র পরিপাটি হয়ে একটা ব্লক প্রিন্টের সালোয়ার কামিজ পরেছে সে। বড় ওড়নাটা মাথায় তুলে ঘোমটা দেওয়া, হাতে একটি পিতলের থালা, তাতে ফুল, ঘি এবং প্রদীপ। পায়ে পায়ে সে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এমন সময়ে পিছন থেকে ডাক ভেসে এলো, যাচ্ছ কোথায়? সুগন্ধা থামলো, মাথা কাত করে তাকিয়ে দেখলো বাড়ির পাশে জলপাই গাছের শাখায় পা ঝুলিয়ে বসে আছে অনুরাগ, পরনে একটা নীল শার্ট আর সাদা ট্রাউজার। মুখ টিপে হাসলো সুগন্ধা। হনুমান? কি বললে? অনুরাগ গলা চড়িয়ে জিজ্ঞেস করতে সুগন্ধা মাথা দুলিয়ে জানালো, যাইতেছি গোবিন্দ মন্দিরে। এই তো রাস্তা ধইরা হেঁটে গেলে পূব দিকে হিন্দুপাড়া, ভাবলাম আসছি যখন পূজা দিয়ে আসি, যাইবেন নাকি? চলো। গাছ থেকে লাফিয়ে নেমে হাত ঝাড়ল অনুরাগ। সুগন্ধা অবাক হয়ে গেল, প্রস্তাবটা সে এমনিতেই দিয়েছিল,
ভদ্রতার খাতিরে অনুরাগ সত্যি সত্যি সঙ্গে যেতে চাইবে ভাবেনি, তবে মানা করার কোনো কারণ নেই, তাই একটি নিঃশ্বাস ফেলল সুগন্ধা, বলল, চলেন। সুগন্ধার পিছু নিল অনুরাগ। সাইবানদের বাড়ি পেরিয়ে এদিকে আধ পাকা ইটের রাস্তা, সেই রাস্তা পেরিয়ে পুরোপুরি কাঁচামাটির রাস্তা, দুই পাশে সবজি ক্ষেত, ক্ষেতের মাঝে মাঝে টিন শেডের বাড়ি নয়তো একতলা দালান। বাড়ির গৃহিণীরা বিকালে উঠোনে গল্প করতে বসেছে, হাস্যারক্তক আলোচনার মাঝে একে অপরের চুলে বিলি কাটছে। ক্ষেতের আইল ধরে ছেলেমেয়েরা ঘুড়ি নিয়ে দৌড়াচ্ছে। মফস্বল ও শহরের ছোঁয়া আছে। পথের ধারে নারিকেল গাছের তলায় বসে মোবাইল নিয়ে গেম খেলছে দুই কিশোর। তাদের দেখতে দেখতে পাশ কাটিয়ে মৃদু হাসল অনুরাগ। সামনে সুগন্ধা যাচ্ছে, ঘোমটার নিচে মেয়েটার লম্বা চুলের বিনুনি দোল খাচ্ছে পেন্ডুলামের মতন। অনুরাগ খানিকটা বিস্মিত হলো, আগে কখনো ঠিকমতো তাকায়নি বলে খেয়াল করেনি। মেয়েটার চুল ভীষণ লম্বা, কোমর ছাড়িয়ে হাঁটুর কাছাকাছি পর্যন্ত যায়। কালো কুচকুচে চুল, বিনুনির মাত্রাও মোটাসোটা, এক হাতের মুঠো সমান তো হবেই। ক্ষণিকের জন্য চুলের মাঝে কেমন নিজেকে হারিয়ে ফেলল অনুরাগ। পরক্ষণে আবার বিব্রত বোধ করে গলা খাকারি দিয়ে বলে উঠল, তা সাইবানদের বাড়িতে থাকা শুরু কি করে? কাহিনী অনুরাগের জানা নেই, কোনোদিন জানতে ইচ্ছে হয়নি। একদিন হুট করে কিশোরী মেয়েটাকে সাইবানদের বাড়িতে দেখেছিল সে, জিজ্ঞেস করতে বন্ধু বলেছিল গ্রামের আত্মীয়। কোনোদিন সে ওই বাড়ির লোকেদের মুখে সুগন্ধার জন্য কাজের লোক সম্বোধনটি শোনেনি। এর আগে বিশেষ আগ্রহ হয়নি জানার, এখন অবশ্য হচ্ছে না। তবে চুপ থাকলে হেলতে দুলতে থাকা বেনুনির দিকে চোখ চলে যাচ্ছে বিধায় কথা ঘোরানো দরকার। আমার বাবা এই বাড়িতে কেয়ারটেকার ছিল, যে বাড়িতে এখন আমরা থাকতেছি আর কি, শহরেরটা না আবার। অবশেষে সুগন্ধার জবাব এলো। অনুরাগ মাথা দুলিয়ে এবার দূরত্ব কাটিয়ে তার পাশে চলে এলো। বিনুনিটা বেশি জ্বালাচ্ছে। সুগন্ধা অবশ্য এটুকু জবাব দিয়ে ক্ষান্ত নেই, হাঁটতে হাঁটতে বলে যাচ্ছে, আম্মাজান বলছে আমার ঠাকুরদার ভাইজানের দাদাই বহুত ভালো বন্ধু ছিল। আমাদের ছোট ব্যবসায়িক পরিবার আসিল, ওনার দাদার মাছ ধানের ব্যবসায়ী হিসাব আর কাজ করতো আমার ঠাকুরদা। ও তাই নাকি? সাইবান কখনো বলেনি? ঢোল পিটানোর মতো কিছু তো না। ঠাকুরদার দুইটা ছেলে, একটা আমার বাবাই, আরেকটা বজ্জাত। চাচার নাম পর্যন্ত মুখে নিল না সুগন্ধা। অনুরাগের কেন যেন হাসি পেল, তবে সেটা সে চেপে গেল। বজ্জাত কেন? এর জন্যই তো সব দুর্দশা। জুয়া খেলতে খেলতে বাপরে পথে বসাইয়া দিল। নেহায়েত পোলার প্রতি মহৎ টান ছিল ঠাকুরদার। জমি জমা যা ছিল সব গেল। পোলা খালি থানা পুলিশ করে, ঢুকে আর বাহির হয়। সেই চিন্তায় চিন্তায় ঠাকুরদা পড়ল বিছানায়। আমার বাবাই একলা আর কত দিক দেখব। তাও অনেক চেষ্টা করছিল, কিন্তু শেষমেশ ঠাকুরদারে বাঁচান যায় নাই। কিডনি নষ্ট হইয়া গেছিল। ওই আমলে তো চিকিৎসা আরও খরচা ছিল। আমার বাবাই করে নাই এমন কিছু বাকি ছিল না। যা ধন সম্পদ একটু তলায় বাকি ছিল, তাও ঠাকুরদার জন্য উৎসর্গ হইল। ভাইজানের দাদাইও অনেক সাহায্য করছিল আমগো। তয় ঠাকুর যারে পছন্দ করে তারে ঠেকানোর সাধ্য কার? সুগন্ধা কথাগুলো একদম স্বাভাবিকভাবে বলছে, তার চেহারায় কোনো বিষণ্ণতার ছাপ দেখা গেল না। আসলেই কোনো দুঃখ নেই নাকি অনুভূতি লোকাতে পারদর্শী মেয়েটা? অনুরাগ বুঝতে পারল না। তোমার চাচার কি হলো? সুগন্ধা নাক সিটকাল। খবরদার বজ্জাত কন। আচ্ছা বজ্জাতটার কি হলো? জানি না, শুনছি ঠাকুরদা বিছানায় পড়তে একদিন কোথায় জানি গায়েব হইয়া গেছে। থানা পুলিশ কইরাও আর খুঁজা পাওয়া যায় নাই। ভালোই হইছে, ওই বজ্জাতটা দেখলে আমি কিলামু। চিনবে কিভাবে? তুমি তাকে দেখছ? ছবিতে দেখছি, এক্কেবারে হাড় বজ্জাতের মতোই দেখতে। অনুরাগ মুখ ঘুরিয়ে কাঁধে ঠোঁট গুজে নিঃশব্দে হাসতে বাধ্য হলো। এমন দুঃখের কাহিনী শুনে যে হাসতে, এই লজ্জায় তার শিক্ষা দীক্ষায় নেতিয়ে পড়ল বুঝি। সুগন্ধার অবশ্য হেলদোল নেই, ঠোঁট বাঁকিয়ে পাল্টা হাসল সেও। খুব মজায় আছেন মনে হয়। না না, সরি। সরি কাওয়ার কিছু নাই, ওইটা আমার পূর্বপুরুষগো কাহিনী, আমার তেমন গায়ে লাগে না। তাহলে তোমার কাহিনীটা কি? কি আবার? কাঁচা রাস্তা ঘুরে একটি লাউ খেতে সরু আইলে প্রবেশ করে লাফিয়ে এগোল সুগন্ধা। অনুরাগ পিছনে পিছনে বুক ভরে বিশুদ্ধ প্রকৃতির বাতাস টানল। নিজের কথার পিঠে সুগন্ধা জানালো, ঠাকুরদা চইলা যাওয়ার পর বাবাই খুব ভাঙা পড়ল। পড়ালেখাটাও খুব বেশি আগাইতে পারে নাই। তখন ভাইজানের দাদাই তারে আগলাই নিল। ঠাকুরদায় কাজগুলো বাবাই করতে লাগলো। বছর কাটলো। এরপর একটা সময় দাদাইও পরপারে গেলেন গা। বাড়ির আমেজ কইমা গেল। সব ভাই বোনেরা শহরে গেল, নইলে বিদেশ। ফাঁকা বাড়িতে বাবাই থাইকা গেল দায়িত্ব নিয়া। এরপর একটা সময় বাবাইও
সুগন্ধা বাকিটুকু আর বলল না। প্রথমবারের মতো তার চেহারায় মলিনতা দেখতে পেল অনুরাগ। তাতেই মনের ভেতরের সব প্রফুল্লতা গায়েব হলো। ভর করল তিক্ততা। সুগন্ধার মতো মেয়ে অবশ্য বিলাপে সময় কাটায় না। পরক্ষণে বিরাট হাসি দিয়ে বলল, আম্মাজান আর আব্বাজানে আইসা এরপর আমারে ঢাকা শহরে নিয়ে গেল, পড়তে দিল, খাইতে দিল, থাকতে দিল। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কেউ আমারে কোনোদিন কাম করতে বলে নাই। আমি নিজেই করতাম টুকটাক। এরপর নিজেই বলছি, কাম করতে না দিলে ওনাদের বাড়িতে থাকুম না। অদম্য ইচ্ছাশক্তি। অনুরাগ স্নিগ্ধ চোখে তাকালো মেয়েটার দিকে। বিকেলের মিষ্টি রোদ তার চোখে মুখে ঘুরপাক খাচ্ছে, মেয়েটাকে মায়াবী দেখাচ্ছে, সদ্য প্রস্ফুটিত কলির মতন। সবই শুনলাম, তবে তোমার মা, উনি কি মন্দির আইসা পড়ছে অনুরাগ দা? কথাটা শেষ হওয়ার আগেই অনুরাগকে থামিয়ে দিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল সুগন্ধা। অনুরাগ থমকালো। মেয়েটা কি এইমাত্র তাকে এড়িয়ে গেল? বড্ড বেশি ব্যক্তিগত হয়ে যাচ্ছে ব্যাপারটা। বিধায় অনুরাগ আর দ্বিতীয় প্রশ্ন করল না, এগোলো। পাশে পুকুর আর সামনে মন্দির। খুব বেশি বড় নয়, মাঝারি আকৃতির। স্থাপত্য দেখে বোঝা যাচ্ছে খুব পুরাতন আমলের। প্রবেশপথ দিয়ে অভ্যন্তরে রাধাকৃষ্ণের প্রতিমা চোখে পড়ছে। পুরোহিত মশাই বসে পুজো দিচ্ছেন, ঘোমটা তোলা এক মহিলা শাঁখ বাজাচ্ছেন। সেই মিষ্টি ধ্বনিতে ছেয়ে গেছে চারপাশ। বেশ অনেকেরই আনাগোনা আশেপাশে, সংখ্যায় পুরুষের থেকে মহিলা বেশি। ভক্তিভরে প্রার্থনা করছে তারা। মন্দিরের সামনের উঠোনে তুলসী স্তম্ভ, তাতে জল অর্পণ করছে গৃহিণীরা। দৃশ্যগুলো এতটাই মনোমুগ্ধকর যে অনুরাগ চোখ ফেরাতে পারল না। সে নিজের জায়গাতেই দাঁড়িয়ে পড়ল। এগিয়ে গেল সুগন্ধা। তুলসী প্রণাম করে সে দুহাত তুলে চোখ বুজে প্রার্থনায় মত্ত হলো। অনুরাগ বুকে দুবাহু বেঁধে ঠোঁটে মোলায়েম হাসি নিয়ে চেয়ে রইল। কড়া আগরবাতি আর ধূপের ঘ্রাণ বাতাসকে মোহনীয় করে তুলছে ক্রমশ। চোখ বুজল সে, প্রাণ ভরে শ্বাস টানল। কই আসেন? সুগন্ধার ডাকে সম্মোহন কাটল অনুরাগের। চোখ খুলে দেখল মেয়েটা জুতো খুলে মন্দিরের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করেছে। অনুরাগ দেরি করল না, সিঁড়ির কাছে গিয়ে জুতো খুলতে খুলতে বলল, চুরি হবে না? বরিশাইলারা খাতার গাট্টি হইতে পারে, চোরের গোষ্ঠী না। চোর ছাঁচর সব শহরে গাট্টি গাট্টি। অনুরাগ না পারতে খিলখিল করে হাসল। মুখ তুলে সিঁড়ির ওপর দাঁড়িয়ে থাকা সুগন্ধাকে দেখল। মেয়েটার মাঝে একটা সহজাত ভঙ্গি আছে, যে কোনো মানুষকে হাসাতে পারদর্শী। এই নিয়ে বুকে একটু দ্বিধা হলো তার। কারণ হাসি খুশি মানুষগুলোই জগতে সব থেকে একা হয়। উদাহরণ তার নিজের বন্ধুই। সিঁড়িতে পা রাখতে অনুরাগ দেখল সিঁড়ি ভেজা, খুব সম্ভবত ধোয়া মোছা করা হয়েছিল শীঘ্রই। তাকে মেপে মেপে পা চালাতে দেখে কুটিল হাসল সুগন্ধা। দেখেন বন্ধুর লাহান উষ্টা খাইয়েন না আবার। আমি উষ্টা খাই না। আহ! অবশ্যই ভাগ্যের কাজ তো এটাই, যেখানে সেখানে হড়কে ফেলা। হোঁচট খেল অনুরাগ। মন্দিরের সিঁড়িতে পা পিছলে পড়তে নিল, কিন্তু সুগন্ধার ক্ষিপ্র হাত তাকে এই দফায় বাঁচিয়ে নিল। কয়েক সিঁড়ি লাফিয়ে নেমে অনুরাগের কবজি চেপে ধরে ফেলল মেয়েটি। জমে গেল অনুরাগ। তার শরীরটা বেশ খানিক হেলে গিয়েছে পিছনে। চুলগুলো উড়ে কপালে এসে পড়ল দমকা হাওয়ায়। সেই হাওয়া সুগন্ধার মাথায় তোলা ঘোমটাকেও ফেলে দিল। তৈল চকচকে কালো কুচো বরণ চুল উন্মুক্ত হলো, ছড়িয়ে পড়ল গালে নদীর স্রোতের মতন। অনুরাগ প্রসারিত নয়নে স্থির চেয়ে রইল। সুগন্ধার আঙুলগুলো আরেকটু শক্ত হয়ে চেপে বসলো তার হাতে। থ্যাঙ্কস, অস্ফুট স্বরে উচ্চারণ করল অনুরাগ। মেয়েটির চুলের বরণ তাকে লজ্জায় ফেলল। শক্ত একটি ঢোক গলাধঃকরণ করতে বাধ্য হলো সে। তা দেখে তির্যক হেসে হুট করে সুগন্ধা শুদ্ধ ভাষায় বলে উঠল, মন মতো উষ্টা খান, বাঁচিয়ে নেওয়ার জন্য না হয় আমি এভাবে প্রতিবার হাত বাড়িয়ে দেব।